লিওনেল মেসিকে আসলে যেভাবে আটকে রেখেছিল স্পেন, পাসিং লেনটা বন্ধ করা একটু দেখতে চাই। পারভেজ ভাই, এই জায়গাটা যদি আমরা একটু চিন্তা করি, রদ্রি মাঝখানে, এই দুই পাশে দুইজন তো আছেন, তারা এরকম একটা আসলে পাসিং লেনটাকে অফ করে রেখেছিলেন। এক পাশে আলভারেজ, এক পাশে মেসি, এবং আলটিমেটলি আর্জেন্টিনা যখনই আসলে ট্রানজিশনে যাচ্ছিল, প্রথম প্রেসিংটা রদ্রির কাছ থেকে আসছিল। যদি ডান দিকে সরেন আলভারেজ, বাম দিকে সরেন মেসি। পরের ছবিটার দিকে একটু যাই। সো এটা তো একটা বিষয়। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে, এই তিনজন তো এখানে আছেনই, তার সঙ্গে যদি কোনো কারণে রদ্রির আলটিমেটলি বল নিয়ে একটু ঝামেলাও হয়, পেছনে কুবার্সিও আছেন, হি ইজ অলসো রেডি। পরের ছবিটা গেলে আরও ডিটেল বুঝতে পারবো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, যেটা আসলে তারা বলেছিল যে মেসিকে ম্যান মার্কিং করবে না, বাট তারা যে কাজটা করেছে, পাসিং লাইনটাকে বন্ধ করে দিয়েছে, এবং আর্জেন্টিনার যে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার, তারা আসলে বের করতে পারেনি কোনো কিছু। অ্যাবসলিউটলি। আর মজার যে বিষয় সেটা হচ্ছে, এখানে যদিও কিছু ফুটেজ দেখানো হচ্ছে যেখানে স্পেন অন দ্য বল আছে, যেটা তারা বেশিরভাগ সময় ম্যাচে ছিল, এটাই স্বাভাবিক চিত্র ছিল। যেই কিছু সময় আর্জেন্টিনা বলও পেয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে তারা নিজেদের হাফেই বলটা পেয়েছে, তবে সেখান থেকে বলটা তারা বের করতে পারেনি কেন? বেসিক্যালি তারা শুধু মেসি না, যে কোনো প্লেয়ারই আর্জেন্টিনার যখন বল পাচ্ছেন, তারা কিন্তু তার চতুর্পাশে চারজনের একটা লেয়ার তৈরি করে ফেলেন, বক্স তৈরি করে ফেলেছেন ওই প্লেয়ারের চতুর্পাশে। সো যেটা হচ্ছে যে তিনি বাধ্য হবেন আইদার লং এ যেতে, আর না হলে পেছনের দিকে পাস দিতে, যেটা তার সেফেস্ট অপশন। এছাড়া কিন্তু নেই। এবং পেছনে পাস দেওয়াও রিস্কি, কারণ ওয়ারজাবাল হি ওয়াজ অলসো প্রেসিং দ্য ডিফেন্ডার্স ওই জায়গাটাতে, তাদেরকেও খুব ইজি অপশন হিসেবে দিচ্ছিলেন না। আরেকটা বিষয় যদি আমি বলি, এটা এখানে ফুটেজটা নেই, কিন্তু আমি খুব ভালো মতো খেয়াল করেছি, ওয়ারজাবাল এমন অ্যাঙ্গেলে আসলে এমি মার্টিনেজকে প্রেস করছিলেন যাতে মার্টিনেজ আসলে বাম দিকে পাস দিতে বাধ্য হন, ডান দিকে পাসিং অপশন ব্লক করে রাখা উচিত। বেশ কিছু সময় এটা হয়েছে, এবং আপনি দেখবেন যে শুধু ওই অ্যাঙ্গেলটা তৈরি করে এমিকে বাধ্যও করছেন, তিনি একটা ডিরেকশন দিয়ে দিচ্ছেন ইনডিরেক্টলি, যে ওইদিকেই ফ্রি স্পেসটা আছে, ওইদিকে পাসটা দাও। কিন্তু যখনই সাপোজ তালিয়াফিকো বা লিসান্ড্রো মার্টিনেজও বল পেয়েছেন, যার বল পাওয়াটা আমার কাছে মনে হচ্ছিল ইম্পর্টেন্ট, যে তার কাছ থেকে কিছু ডেলিভারি আসার কথা, তাকে কিন্তু সেভাবে চাপেনি স্পেন। লিসান্ড্রো মার্টিনেজকে ইচ্ছা করে কিছু সময় অ্যাভয়েড করেছে, যে তাকে চাপ দিতে আসেনি, জানে যে তিনি বেরো যেতে পারবেন, প্রেস রেজিস্ট্যান্স আছে। যখন এমন কোনো উইক লিঙ্ক কারো কাছে বল যাচ্ছে, যারা যেখান থেকে বল বেরোতে পারে, একটা ভুল সিদ্ধান্ত আসতে পারে, সেই সময়টা কিন্তু দেখবেন ওয়ারজাবাল ওয়াজ অ্যাক্টিভ, ওলমো ওয়াজ অ্যাক্টিভ, খুবই ভালো প্রেস করেছে স্পেন একেবারে আর্জেন্টিনার হাফে গিয়ে। সুতরাং প্রথম দুটো লেয়ার যদি আপনি নাই ভাঙতে পারেন, এবং আপনার পাসিং লেন যদি চারজন মিলে আটকে দেন, তখন কিন্তু আপনার হাতে দুটো অপশনই থাকবে, লং বলে যাবেন, এবং লং বলে গিয়ে দেখবেন কি আলভারেজ একা আইসোলেটেড হয়ে আছেন। সাধারণত একটা 4-4-2 সিস্টেমের মধ্যে যদি দুজন মোবাইল স্ট্রাইকার হন, তখন কিন্তু এই লং বল ট্যাকটিক্স কাজে লাগে, বিকজ দুজনকেই আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। দুজনের মধ্যে একজন হচ্ছেন মেসি, তার কাছ থেকে তো আপনি ওই রান এক্সপেক্ট করবেন না। আলভারেজ পুরোপুরি আইসোলেটেড হয়ে গেছিলেন পুরো বাকি টিমের কাছ থেকে। যে কয়বার তিনি বল রিসিভও করেছেন, নকডাউনও করেছেন, সেকেন্ড বল রিসিভ করার কেউ নাই। দ্য ডিস্টেন্স ওয়াজ সো বিগ। সো অনেক জায়গা থেকে স্পেন আসলে আর্জেন্টিনাকে তাদের নর্মাল খেলাটা খেলতেও ডিপ্রাইভ করেছে। যদিও আমি বলবো টেকনিক্যাল জায়গা থেকে, যদি আমরা টেকনিক্যাল অ্যাবিলিটি চিন্তা করি, প্লেয়ার বাই প্লেয়ার, দিস স্পেন টিম ইজ ফার সুপেরিয়র। আর্জেন্টিনার মিডফিল্ডারদের থেকেও ফার সুপেরিয়র ইন টার্মস অফ টেকনিক্যাল অ্যাবিলিটি অন দ্য বল। এবং আরেকটা পরিসংখ্যান আমি দেখছিলাম, যেটা অ্যাভারেজ টাইম স্পেন্ট অন দ্য বল পার টাচ, আর্জেন্টিনা দ্বিগুণ সময় নিয়েছে স্পেনের থেকে। ওয়ান টাচ ফুটবলে স্পেন এমনভাবে খেলেছে অন দ্য বল, আর্জেন্টিনা আসলে তারা যে প্রেস করবে সংঘবদ্ধভাবে, সেটা করারও সুযোগ পাচ্ছে না। দুজন মিলে কারোর কাছে ডিপ্লয় করবেন, বলটা কিন্তু ততক্ষণ আরেক জায়গায় চলে গেছে। সো যে কোনোভাবেই আর্জেন্টিনা প্রেস করতে চায়, কোনো না কোনো ম্যান ফ্রি হয়ে যাচ্ছে। তো শুধুমাত্র ডিফেন্সিভলি না, অফেন্সিভলিও স্পেন এত অসাধারণ ফুটবল খেলেছে। এই জায়গায় খুব মাইনিউট ছিল, তারা ফ্র্যাকশন অফ আ সেকেন্ড বল পায়ে রাখছে, তারা কিন্তু প্রেসারলেস অবস্থাতেও বল রিলিজ করছে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই ক্ষেত্রে দিয়ে দিই, কখনো এরকম সিচুয়েশন হয় নাই যে 7 সেকেন্ডের বেশি তারা কাউন্টার প্রেসিং এ পরে বল উইন করতে পারে নাই। তো এটা তো মোর দেন এনাফ টু শো যে কি কারণে আর্জেন্টিনার পায়ে বলই ছিল না, অ্যাটাক তারা করতে পারেনি। গতকাল তো আমি যমুনা নিউজের সঙ্গেও ছিলাম, পুরো ম্যাচের সময় কিছু সময় আপডেট দিতে হয়েছিল। একটা কথা আমি বারবার বলেছি, যেটা শুনতে ভাঙা রেকর্ডের মতো শোনাচ্ছিল, এখনো কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা। অদ্ভুত ব্যাপার, 90 মিনিট হয়ে গেছে। আমি 94-এর ওয়ার্ল্ড কাপের কিছু অংশ আমার মনে আছে, সেখানে ওই ম্যাচের প্যাটার্ন পাচ্ছিলাম আমি এখানে, যে দিস আর্জেন্টিনা টিম জাস্ট লাইক ইটালি ট্রাইং টু সার্ভাইভ টিল দ্য পেনাল্টি শুট আউট। সেখানে ইটালি সাকসেসফুল হয়েছিল, কিন্তু আলটিমেটলি পেনাল্টি শুট আউটে তারা হেরে যায় ডমিনেন্ট একটা ব্রাজিলের কাছে। এই ম্যাচটার প্যাটার্নটা ঠিক এরকম ছিল, বাট ওই ম্যাচেও অন্তত ইটালি কিছু চান্সেস ক্রিয়েট করেছিল উইদিন 90 মিনিটস। ইটস আ শকিং থিং যে আর্জেন্টিনা পুরো 90 মিনিটে তারা একটা শটই নিতে পারেনি। যে দুটো শট দেখানো হচ্ছে অফ টার্গেট, একটা সিমিওনি, একটা আরেকটা শট ছিল, ওটা একদম কিন্তু এক্সট্রা টাইমের শেষ দিকে গিয়ে, যখন একটা গোলে অলরেডি তারা পিছিয়ে আছে। মেসিরও একটা শট ছিল, মিকেল মেরিনোর মুখে লাগলো। দিস ইজ হোয়াট হ্যাপেন, খেলতে দেওয়া হয়নি।
খেলতে পারেনি। মানে আর্জেন্টিনার যতটা আমি ট্যাকটিক্যাল ফ্লস দেখবো, আমি বলবো স্পেন তাদের সুপ্রিমেসি দেখিয়ে দিয়েছে, যে আসলে যেটা প্ল্যান করেছে, যে ছকটা তৈরি করেছে, তারা ছকের বাইরে এক বিন্দুও যেতে হয়নি, তাদের অ্যাডজাস্টও করতে হয়নি। দ্যাট ওয়াজ এনাফ আর্জেন্টিনাকে নিউট্রালাইজ হাবিব ভাই, আপনিও কি এই জায়গাটা একমত কিনা যে স্পেন আসলে দে ওয়ার সুপিরিয়র, ইভেন মানে মেসিকে আটকানোর বা আলভারেজকে আটকানোর জায়গাটা যেভাবে আমি আর passing lane পারভেজ off ভাই করা। কাল রাতে আলোচনা করতেছিলাম যে ভাই আমরা তো স্পেনের কোনো গ্যাপই খুঁজে পাচ্ছি না আসলে, মানে টেকটিক্যাল কোনো গ্যাপই খুঁজে পাচ্ছি না যে গ্যাপ ধরে আসলে এক্সপ্লয়েট করা পসিবল। তো তারপরেও বলবো যে আপনার একেবারে আনব্রোকেন টিমেরও ব্রেকিং পয়েন্ট থাকে। স্পেনের একটাই গ্যাপ ছিল সেট পিচ। সো আর্জেন্টিনার খেলার উদ্দেশ্য ছিল যত বেশি সেট পিচ সিচুয়েশন ক্রিয়েট করা যায়। তো সেট পিচ সিচুয়েশন ক্রিয়েট করতে হলে কি হবে, আপনার উইং ধরে দৌড়াইতে হবে, সোজা কথা। উইং ধরে দৌড়ায় সেখান থেকে ক্রস বের করাই তো সেট পিচ সিচুয়েশন। ওখান থেকে ফাউল হবে, ওখান থেকে কর্নার হ্যাঁ, হবে, deflect হয়ে corner উইং হয়ে যাবে। প্লে। এখন ধরেন আপনি এমন একটা জায়গায় জমাট কম্প্যাক্ট যখন ধরে বসে আছেন, স্পেন চাচ্ছে আপনাকে খুলতে থ্রু উইং। তো এই সিচুয়েশনে আপনি ট্রানজিশনাল বল পাইলেও যাইবেন কই, আপনার প্লেয়ার সব নিচে, আপনার উইঙ্গার কই। তো এই সিস্টেমে ধরেন মেসি, রড্রি আর আলভারেজের মাঝখানে, সরি আলভারেজ আর মেসির মাঝখানে জাস্ট রড্রি দাঁড়ায় গেছে, দুইজনের যেই বল পাইছে রড্রি যাই সমানে প্রেস করছে, এবং কিছু কিছু সিচুয়েশনে রড্রি কিন্তু মেসিকে ট্যাকটিক্যাল ফাউলও করছে। হ্যাঁ, তো তার মানে ওর কাজটা ছিল সামহাউ বলটা উইন করে নেওয়া, নইলে পাসটা কেটে দেওয়া। তো এটা যখন ও করছে, ওর পাশাপাশি দেখেন 4টা মিডফিল্ডার ডিপ্লয়েড, এবং দানি অলমোরে সহ কাউন্ট করলে 4টা, এই যে আপনি ওই বাইরের 4জন কুবারসি, এই 4জন কাউন্ট করেন দানি অলমো সহ, দানি অলমোর 5 জন স্কয়ার জোনে বন্ধ, রড্রির মাঝখানে 4 কারে দিকে দিয়ে 4 জন। দিছে জাস্ট রড্রি। রদ্রে। বাকি 4জন কি করতেছে, ওই দিক থেকে আসা সমস্ত পাসিং লাইন ব্লক। আর যদিও এসে যায়, রড্রির কাজ ছিল জাস্ট কি করা, রিট্রাইভ করা, আলভারেজ পাইলে আলভারেজকে, মেসি পাইলে মেসিকে। তো এখন ধরেন এই সমস্ত সিচুয়েশনের জন্য কি লাগবে, অন দা বলে ভালো ড্রিবলার। যেসব প্লেয়ার ভালো ড্রিবলিং করে, যে ম্যানমার্কটাকে একটা টাচে বিট করে দিয়ে একটা পাস রিলিজ করতে পারে। সো এই টাইপের খেলা কিন্তু এনজো ম্যাকালিস্টারের জন্য খুব একটা প্রবলেম হইতো না, যদি তাদেরও এরকম সাপোর্টিভ উইং প্লে থাকতো, যে হ্যাঁ আমি একটা পাস দিয়ে আবার পজিশন নিতে পারতেছি, সেকেন্ড পাসটা রিসিভ করার জন্য অ্যাডভান্স রোলে যাইতে পারতেছি। কিন্তু উইংয়ে যখন কেউ নাই, তো তখন সেন্টারে নিজেদের মধ্যে পাশাপাশি করে জোরে বাইরে মেরে দেওয়া ছাড়া আর কিছু নাই। তো এই আনহেল জায়গাটা থেকে ডিমারিয়া। আসলে আমি যে শুরুতে বারবারই না, বলছি, ডিমারিয়াও না, আমি বলবো যে যা ছিল তাদের বেঞ্চে ছিল। এখান ছিল বারকোনি, নিকোপাস, নিকোপাস আসলে, even আচ্ছা, Lo Celso। ধরেন নিকোপাস যদি আসে, মেসি কোথায় থাকবে, উইংয়ে। তো মেসি উইংয়ে স্পিড নাই, ঠিক আছে, অ্যাজ এ উইঙ্গার স্টিল যে কোনো বিশ্বের যে Dribble কোনো করে ফুলব্যাকের বেরোতে জন্য পারবে। চ্যালেঞ্জিং। তাই না? Dribble করে বেরোতে এরপরে মেসি তো ড্রিবল করে বের হয়ে যাবে, বের নিজে স্পিডে না বাড়ালে পাস বের করে দিবে, যেটা বের করছে, যেটা ওই যে পাও কুবারসি ক্লিয়ার করছে, ও যেই টাকব্যাকটা মারছে এবং সেখান থেকে ওটা সিমিওনের ওন গোল হইতে পারতো। হ্যাঁ, নিয়ারলি ওয়াজ এ গোল। তো তাইলে আপনার প্লেয়ার, আপনি দেখলেন যে শেষ 10 মিনিটে মেসি উইংয়ে ইফেক্টিভ। আপনি একটা ম্যাচও কি মেসির সাথে সাপোর্টিং আরেকটা উইং, আপনার মেসির সাথে যদি আরেকটা উইং অ্যাভেলেবেল থাকে, তখন ট্রানজিশনাল প্লেটা অনেক সুবিধা হয়। এখানে রিসিভ করলাম, ওই উইংয়ে দিলাম, আবার সেখান থেকে সেন্টারে আসা, বারবার ডিফেন্সকে স্ট্রেস করা যায় যখন উইং থাকে। মডার্ন ফুটবলে এখন 4-4-2 চলে না, একেবারে চলে না, মানে এটা আমি ক্লিয়ারলি বলে দিই, 4-4-2 মডার্ন ফুটবলে চলবে না। বার্সেলোনা চেষ্টা করছিল, 8 গোল খাইছে বায়ার্ন মিউনিখের কাছে, মানে 4-4-2 খেলতে যায় আর কি, মেসি সহ। সো আর বায়ার্ন উইং ধরে এসে 4-2-3-1-এর মানে টেকটিক্যাল আপনাকে 4-2-3-1 অথবা 4-1-3-2 হইতে হবে আর কি। মানে বেসিক্যালি আপনার ওই মিড জোনটা কম্প্যাক্ট রাখে, উইং আপনার লাগবেই। উইঙ্গার ছিল, শোকেসে সাজায় রাখছেন, থ্যাংক ইউ, গুড লাক। হোয়াইট ড্রিবলার্স আর্জেন্টিনা